হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই দারুণ আছেন। আমাদের রিল বম পরিবারের একজন সদস্য আর স্পেশাল সাবস্ক্রাইবার এই মুভিটি দেওয়ার জন্য রিকোয়েস্ট করেছিল। তো ভাইয়া, তোমার রিকোয়েস্ট আর ভালোবাসার প্রতি সম্মান জানিয়ে আজ নিয়ে এলাম হলিউডের অন্যতম সেরা এবং হাড় হিম করা একটি সাইকোলজিক্যাল থ্রিলার মুভি পারফিউম, দ্য স্টোরি অফ এ মার্ডারার। গল্পটা এমন এক সাইকোপ্যাথের যে মেয়েদের মন জয় করার জন্য পারফিউম বানাতো না, বরং পারফিউম বানানোর জন্য একের পর এক সুন্দরী মেয়েদের খুন করত। কি শুনতে অবাক লাগছে তো? তাহলে আর দেরি কেন, চলুন ফিরে যাওয়া যাক ইতিহাসের সেই নোংরা আর অভিশপ্ত প্যারিস শহরে। গল্পের শুরুতে আমাদের দেখা হয় জিন ব্যাপটিক্স গ্যানুইল নামের এক অদ্ভুত আর বিপজ্জনক কয়েদির সাথে। সে বন্দী রয়েছে এক বিশাল অন্ধকার কারাগারে। ঠিক তখনই কারাগারের রক্ষীরা এসে জিনকে টেনে হিঁচড়ে বাইরে নিয়ে যায় উত্তল জনতার সামনে। তাকে দেখেই চারপাশ থেকে ভেসে আসে তীব্র গালিগালাজ আর ঘৃণা। সবাই তাকে মন থেকে ঘৃণা করে। আর তখনই জেলার সবার সামনে ঘোষণা করে, আজ থেকে ঠিক 2 দিন পর এই জিনের মৃত্যুদণ্ড কার্যকর করা হবে। এই কথা শোনার পর উপস্থিত মানুষ আনন্দে মেতে ওঠে। কিন্তু কেন এই জিনের প্রতি মানুষের এত ঘৃণা? কি অপরাধ ছিল তার? ঠিক এখান থেকেই গল্পটি আমাদের নিয়ে যায় ফ্ল্যাশব্যাকে, জিনের অতীতে। ফ্ল্যাশব্যাকে আমরা দেখতে পাই প্যারিসের একটা নোংরা দুর্গন্ধযুক্ত মাছের বাজার। সেখানে এক মাছ বিক্রেতা মহিলা কাজ করতে করতেই একটা সন্তানের জন্ম দেয়। নিজের সন্তানকে মৃত ভেবে সে তাকে নোংরা ময়লার স্তূপে ফেলে রেখে চলে যায়। কিন্তু ভাগ্যের নির্মম পরিহাস, কিছুক্ষণ পরেই সেই নবজাতক শিশুটি কেঁদে ওঠে এবং চারপাশের মানুষ তাকে দেখে ফেলে। সদ্য জন্ম নেওয়া সন্তানকে এভাবে ফেলে দেওয়ার অপরাধে পুলিশ সেই মাকে তৎক্ষণাৎ গ্রেফতার করে। সবাই তাকে ধিক্কার দিতে থাকে এবং শেষ পর্যন্ত নিজের সন্তানকে হত্যার চেষ্টার অপরাধে তাকে ফাঁসি দেওয়া হয়। হ্যাঁ বন্ধুরা, এই অনাথ শিশুটিই হলো জিন, বর্তমান সময়ে যার ফাঁসি হতে চলেছে। মায়ের মৃত্যুর পর জিনের এই দুনিয়ায় আর কেউ রইল না, তাই তাকে পাঠিয়ে দেওয়া হয় এক অনাথ আশ্রমে। কিন্তু সেখানকার পরিবেশ ছিল নরকের মতো। অন্য বাচ্চারা জিনকে একদম সহ্য করতে পারত না। জিনের আগমনে তাদের খাবার বা আশ্রয়ের ভাগ কমে যাবে এই ভয়ে তারা এক রাতে জিনকে বালিশ চাপা দিয়ে শ্বাসরোধ করে মেরে ফেলার চেষ্টাও করে। কিন্তু ঠিক শেষ মুহূর্তে আশ্রমের মালকিন এসে বাচ্চাদের থামিয়ে দেয় এবং তাদের কঠোর শাস্তি দেয়। ধীরে ধীরে সময় পার হয় এবং জিনের বয়স এখন 5 বছর। কিন্তু অদ্ভুত ব্যাপার হলো, এই 5 বছরে সে মুখ ফুটে একটি শব্দও বলেনি। আসলে সে বোবা ছিল না, প্রকৃতির এক অলৌকিক খেলা ছিল তার সাথে। তার ছিল এক সুপার হিউম্যান অ্যাবিলিটি। তার ঘ্রাণ শক্তি ছিল সাধারণ মানুষের চেয়ে 1000 গুণ তীব্র। সে যে কোনো জিনিস না দেখেই শুধু দূর থেকে গন্ধ শুকেই বলে দিতে পারত সেটা কি। এভাবেই ঘ্রাণ আর গন্ধের এক মায়াজালে বাঁচতে বাঁচতে জিনের বয়স 13 বছর হয়ে যায়। এবার আশ্রমের লোভী মালকিন সিদ্ধান্ত নেয় যে সে জিনকে বিক্রি করে দেবে। সে মাত্র কয়েকটা মুদ্রার বিনিময়ে জিনকে চামড়া প্রক্রিয়াজাতকরণ ট্যানারি কারখানায় এক নিষ্ঠুর মালিকের কাছে বিক্রি করে দেয়। জিনের জীবনে একটা অদ্ভুত এবং অভিশপ্ত প্যাটার্ন ছিল। যেই তাকে নিজের স্বার্থে ব্যবহার করে দূরে ঠেলে দিয়েছে, তারই মৃত্যু হয়েছে, ঠিক যেমনটা তার মায়ের সাথে হয়েছিল। আর এখন হলো এই আশ্রমের মালকিনের সাথে। জিনকে বিক্রি করে টাকা নিয়ে ফেরার পথেই কিছু ডাকাত সেই মালকিনকে গলা কেটে হত্যা করে এবং তার সমস্ত টাকা লুট করে নিয়ে নেয়। ট্যানারির মালিক জিনকে দিয়ে জানোয়ারের মতো খাটাতো। একদিন জিনকে প্রথমবারের মতো প্যারিসের জমকালো শহরে এক বাজারে পাঠানো হয় চামড়া ডেলিভারি দিতে। সেখানে এসে জিনের নাকে লাগে এক স্বর্গীয় সুবাস। সে সেই সুবাসের পিছু নিতে নিতে পৌঁছে যায় এক পারফিউমের শোরুমের সামনে। সেখানে অভিজাত মানুষজন সুগন্ধি পরীক্ষা করছিল, কিন্তু জিনের মন কাড়ে অন্য এক সুবাস। সে ঘ্রাণের পিছু পিছু গিয়ে দেখে এক সুন্দরী লাল চুলো মেয়ে হলুদ ফল কাটছে। সেই মেয়েটির শরীরের প্রাকৃতিক সুবাসই জিনকে মোহিত করেছিল। জিন নিঃশব্দে সেই মেয়েটির পিছনে গিয়ে দাঁড়ায়। মেয়েটি হঠাৎ পেছনে তাকে দেখে ক্ষুধার্ত ভেবে 2টা ফল দেয়, কিন্তু জিন তার হাত ধরে সুবাস নেওয়ার চেষ্টা করলে মেয়েটি ভয় পেয়ে যায় এবং সেখান থেকে পালিয়ে যায়। জিনের অলৌকিক ঘ্রাণ শক্তির সাহায্যে সে মেয়েটিকে আবার খুঁজে বের করে। মেয়েটি তাকে দেখে আবারও চিৎকার করতে গেলে লোক জড়ো হওয়ার ভয়ে জিন শক্ত করে তার মুখ চেপে ধরে। কিন্তু যখন আশেপাশের মানুষ চলে যায় এবং জিন হাত সরায়, সে দেখে ততক্ষণে দম আটকে মেয়েটি মারা গেছে। জিন অত্যন্ত দুঃখী হয়ে পড়ে, কারণ সে মেয়েটিকে মারতে চায়নি। আর তার মৃত্যুর সাথে সাথেই সেই স্বর্গীয় সুবাসও বাতাসের সাথে মিলিয়ে যায়। জিনের মনে তীব্র বাসনা জাগে, কিভাবে এই সুবাসকে চিরদিনের জন্য বন্দী করে রাখা যায়। মেয়েটিকে হারানোর পর জিনকে তার কাজের অংশ হিসেবে এক ব্যক্তির কাছে চামড়া ডেলিভারি দিতে যেতে হয়। জিন যখন সেই দোকানে পৌঁছায়, সে দেখতে পায় এটি আসলে একটি পারফিউমের শোরুম। আর এই শোরুমের মালিক হলেন বালদিনি, যিনি একসময় শহরের সবচেয়ে বড় এবং বিখ্যাত পারফিউম ব্যবসায়ী ছিলেন।
কিন্তু বর্তমানে বাজারে নতুন নতুন পারফিউমের মেকার চলে আসায় তার ব্যবসা একদম লাটে উঠেছে। বালদিনীর এই পারফিউমের দোকানে পা রাখতেই জিনের ঘ্রাণ শক্তি যেন এক নতুন দুনিয়ার সন্ধান পায়। কিন্তু সেখানে জিনের পা রাখা যেন বালদিনীর ভাগ্যর চাকা ঘুরিয়ে দিল। দোকানে থাকা শত শত পারফিউমের গন্ধ শুকেই জিন যেন মন্ত্রমুগ্ধ হয়ে যায়। সে বালদিনীকে শুধু গন্ধ শুকেই বলে দেয় কোন পারফিউমে কি কি উপাদান আছে। বালদিনীর সামনেই সে চোখের পলকে কয়েকটা পারফিউম মিক্স করে এমন একটা স্বর্গীয় ফ্রেগনেন্স তৈরি করে যা শুকে বালদিনী পুরো থমকে যায়। জিন তার জন্য এমন একটা পারফিউমও বানিয়ে দেয় যা শুকেই বালদিনীর তার পুরনো প্রেমিকার কথা মনে পড়ে যায়। বালদিনী বুঝতে পারে এই ছেলেই পারবে তার হারানো গৌরব ফিরিয়ে দিতে। সে তৎক্ষণাৎ জিনের আগের মালিকের কাছ থেকে তাকে চড়া দামে কিনে নেয়। তোমাদের জিনের সেই অভিশপ্ত ভাগ্যের কথা মনে আছে তো? আবারও তার ব্যতিক্রম হলো না। জিনের চামড়া কারখানার সেই নিষ্ঠুর মালিক যে জিনকে বালদিনীর কাছে বিক্রি করেছিল, টাকা নিয়ে ফেরার পথেই এক দুর্ঘটনায় তার মৃত্যু হয়। জিনের জীবন থেকে আরও একজন চিরতরে হারিয়ে গেল। এবার শুরু হয় জিনের আসল শিক্ষা। বালদিনী জিনকে শেখায় কিভাবে ফুল আর বিভিন্ন উপাদান থেকে বৈজ্ঞানিক উপায়ে সুবাস বা এসেন্স বের করতে হয়। বালদিনী তাকে পারফিউম দুনিয়ার এক গোপন রহস্যের কথা বলে। এই পৃথিবীতে যে কোনো পারফিউম মূলত 12টি আলাদা আলাদা সুবাসের সংমিশ্রণে তৈরি হয়, কিন্তু আজ পর্যন্ত কেউ এর 13তম সুবাস আবিষ্কার করতে পারেনি। যদি কেউ কোনোদিন ওই 13তম উপাদানটি খুঁজে পায়, তবে সেটা হবে এই মহাবিশ্বের সবচেয়ে সেরা এবং জাদুকরী পারফিউম, যা পুরো দুনিয়াকে বশ করতে পারবে। জিনের চোখে তখন এক নতুন নেশা। সে দৃঢ় গলায় বলে, আমি সেই 13তম সুবাস তৈরি করবই। জিনের তৈরি পারফিউমের জাদুতে বালদিনী রাতারাতি পুরো প্যারিস শহরে আবার বিখ্যাত হয়ে ওঠে। বালদিনী খুশি হয়ে জিনকে পারফিউম তৈরির সব ফর্মুলা শেখায়, কিন্তু জিন তৃপ্ত হতে পারছিল না, কারণ বালদিনীর এই চেনা পদ্ধতিতে কোনো জীবিত মানুষ বা বস্তুর শরীরের খাঁটি সুবাস ধরে রাখা সম্ভব ছিল না। এই ব্যর্থতায় জিন এতটা হতাশ হয়ে পড়ে যে সে মারাত্মক অসুস্থ হয়ে বিছানায় পড়ে যায়। বালদিনী ভয় পেয়ে যায়, কারণ জিন মারা গেলে তার ব্যবসাও শেষ। তখন সে জিনকে বাঁচানোর জন্য একটা নতুন রাস্তা দেখায়। যদি তোমাকে সুবাসবন্দি করার আরও আধুনিক ও গোপন টেকনিক শিখতে হয়, তবে তোমাকে ফ্রান্সের গ্রাসো শহরে যেতে হবে, যা পারফিউমের রাজধানী। তবে যাওয়ার আগে লোভী বালদিনী জিনের কাছ থেকে 100টি নতুন পারফিউম তৈরির ফর্মুলা লিখে নেয় এবং বিনিময়ে জিনের ভ্রমণের সব আইনি কাগজপত্র তৈরি করে দেয়। এবং আবারও সেই অভিশাপ। জিন গ্রাসো শহরের উদ্দেশ্যে রওনা হওয়া মাত্রই বালদিনীর সেই শোরুম বাড়িটি হুড়মুড় করে ভেঙে পড়ে এবং বালদিনী সেই ধ্বংসস্তূপের নিচে চাপা পড়ে মারা যায়। গ্রাসো শহরের দিকে যাওয়ার পথে জিনের সামনে দুটো রাস্তা আসে, একটি সাধারণ গ্রামের ভেতর দিয়ে, অন্যটি গভীর জঙ্গল আর পাহাড়ের ওপর দিয়ে। জিন মানুষের সমাজ থেকে দূরে থাকার জন্য পাহাড়ের পথটাই বেছে নেয়। সে একাকী নিঝুম এক গুহার ভেতরে আশ্রয় নেয় এবং সেখানে বছরের পর বছর কাটিয়ে দেয়। কিন্তু এক রাতে জিনের জীবনে এক অদ্ভুত ঝড় আসে। স্বপ্নে তার সেই প্রথম খুন করা ফল বিক্রেতা মেয়েটি ফিরে আসে। সে নিজের শরীর শুকে দেখতে শুরু করে। জিনের পায়ের নখ থেকে মাথার চুল পর্যন্ত কোথাও কোনো নিজস্ব গন্ধ নেই। সে পুরো গন্ধহীন। সে বুঝতে পারে তার জীবনের কোনো অস্তিত্বই নেই। অন্য সবার শরীরের সুবাস তাকে আকর্ষণ করে, কিন্তু তার নিজের কোনো সুবাস নেই বলেই হয়তো মানুষ তাকে অবহেলা করে, ঘৃণা করে। জিন সিদ্ধান্ত নেয় সে তার নিজের জন্য এক অভূতপূর্ণ সুবাস তৈরি করবে, যা শুকে পুরো পৃথিবী তার পায়ে লুটিয়ে পড়বে। সে গুহা ছেড়ে আবার গ্রাসোর উদ্দেশ্যে রওনা হয়। গ্রামের কাছাকাছি আসতেই জিনের নাকে আবার ভেসে আসে সেই অতি পরিচিত তীব্র আকর্ষণীয় সুবাস, ঠিক যেমনটা সেই প্রথম মেয়েটির শরীর থেকে এসেছিল। সে দেখে এক ঘোড়ার গাড়ি চলে যাচ্ছে, যার ভেতরে বসে আছে লরা নামের এক অসম্ভব সুন্দরী মেয়ে। লরা হলো গ্রাসো শহরের সবচেয়ে ধনী ব্যক্তি অ্যান্টনির মেয়ে। জিন মন্ত্রমুগ্ধের মতো সেই গাড়ির পিছু পিছু অ্যান্টনির আলিশান প্রাসাদের সামনে পৌঁছে যায়। জিনের পরবর্তী লক্ষ্য এখন লরা। গ্রাসো শহরে এসে জিন এক ল্যাবরেটরিতে এক মহিলার অধীনে কাজ শুরু করে। সেখানে সে লার্ড বা জানোয়ারের চর্বি ব্যবহার করে সুবাস ধরে রাখার এক নতুন ও চমৎকার পদ্ধতি শেখে, যাকে বলা হয় ইনফ্লোরাজ। এই পদ্ধতি শেখার পর জিনের মাথায় এক চরম বিপজ্জনক আইডিয়া খেলে যায়। সে এই চর্বি টেকনিক এবার মানুষের ওপর প্রয়োগ করবে। সে লড়ার মতো সুন্দরীদের শরীরের প্রাকৃতিক সুবাস এভাবে বোতলবন্দি করতে চায়। নিজের এই এক্সপেরিমেন্টের জন্য জিন প্রথমে এক মেয়েকে অপহরণ করে। চর্বি মাখিয়ে তার সুবাস বের করার প্রথম চেষ্টাটি পুরোপুরি ব্যর্থ হয় এবং মেয়েটি মারা যায়। কিন্তু জিন দমে যাওয়ার পাত্র নয়। সে দ্বিতীয় আরেকটি মেয়েকে ধরে আনে
এবং এবার একটু ভিন্ন উপায়ে তার উপর টেকনিকটি অ্যাপ্লাই করে এবং এবার জিন সফল হয়। চর্বি স্তর থেকে সে নিখুঁতভাবে মেয়েটির শরীরের খাঁটি সুবাস আলাদা করে বোতলে বন্দি করতে সক্ষম হয়। জিনের মুখে ফুটে ওঠে এক পৈশাচিক ও তৃপ্তির হাসি। এবার তার প্রয়োজন এমন আরও মেয়েদের স্কিন, যা দিয়ে সে তৈরি করবে অবিনশ্বর 13তম পারফিউম। লরার সুবাস পাওয়ার জন্য জিন লরার একটি পার্টিতে যায়। সে লরার ওপর হামলা করে তাকে কিডন্যাপ করার চেষ্টা করে, কিন্তু লরার বাবার কড়া পাহারার কারণে সে সেবার সফল হতে পারে না। ঠিক ওই পার্টি থেকেই দুইজন যমজ বোন রহস্যময়ভাবে গায়েব হয়ে যায়। তার পরের মুহূর্তেই আমরা দেখতে পাই জিন তার ল্যাবে 2টা নতুন পারফিউম বোতল তৈরি করেছে। আর তখনই আমরা বুঝতে পারি জিন ওই যমজ বোন দুটিকে কিডন্যাপ করে নির্মমভাবে হত্যা করেছে এবং তাদের শরীর থেকে সুবাস বের করে পারফিউম বানিয়ে নিয়েছে। এরপর জিন একইভাবে একের পর এক শহরের সুন্দরীদের কিডন্যাপ করতে থাকে এবং এভাবেই তাদের মেরে চর্বি টেকনিকে সুবাসবন্দি করতে থাকে। আর এখন জিনের সংগ্রহে রয়েছে মোট 12টি বোতল, যার প্রতিটিতে রয়েছে আলাদা আলাদা 12 জন মেয়ের শরীরের খাঁটি সুবাস। শহর থেকে একের পর এক কুমারী মেয়ে গায়েব হতে থাকায় পুরো গ্রাসো শহরে চরম আতঙ্ক ছড়িয়ে পড়ে। অবস্থা এমন হয় যে আতঙ্কে সবাই নিজেদের ঘরের দরজায় বড় বড় তালা লাগাতে শুরু করে দেয়। অন্যদিকে আমাদের দেখানো হয় লরার বাবা অ্যান্টনি এই শহরের অন্তত সম্মানী এবং প্রভাবশালী একজন ব্যক্তি। মেয়েদের লাশগুলোর ময়নাতদন্তের পর অ্যান্টনি সবাইকে জানায় এতদিন ধরে যতগুলো মেয়ের লাশ পাওয়া গেছে তাদের শরীরে কোনো আঘাতের বা জোর জবরদস্তির চিহ্ন ছিল না। এর মানে এই জঘন্য কাজ যে করছে সে কোনো সাধারণ খুনি নয়, তার পেছনে অন্য কোনো বিশেষ এবং ভয়ানক মতলব রয়েছে। শহরে আতঙ্ক যখন চরম পর্যায়ে তখন সব মানুষ উপায় না পেয়ে চার্চে গিয়ে জড়ো হয় এবং চার্চের ফাদারের কাছে জীবন বাঁচানোর গুহার বা সাহায্য চায়। ফাদার তাদের সান্ত্বনা দিয়ে বলেন, সৃষ্টিকর্তা আমাদের সহায়, আমি তোমাদের সাহায্য অবশ্যই করব। ঠিক তখনই ভিড়ের মধ্য থেকে একটা লোক হন্তদন্ত হয়ে ছুটে আসে এবং চিৎকার করে বলে খুনি ধরা পড়ে গেছে। চারপাশের মানুষ স্বস্তির নিঃশ্বাস ফেলে, কিন্তু লরার বাবা অ্যান্টনি তা বিশ্বাস করে না। সে ভাবে যে খুনি এত নিখুঁতভাবে কোনো প্রমাণ না রেখে একের পর এক মেয়ের সুবাস চুরি করছে সে এত সহজে ধরা পড়ার পাত্র নয়। নিজের একমাত্র মেয়ে লরার জন্য অ্যান্টনির চিন্তা দিন দিন বাড়তেই থাকে। লরাকে এই সাইকোপ্যাথ খুনির হাত থেকে বাঁচানোর জন্য অ্যান্টনি মাঝরাতেই গ্রাসো ছেড়ে গোপনে পালিয়ে যাওয়ার সিদ্ধান্ত নেয়। পরদিন সকালে দেখা যায় তারা ঘোড়ার গাড়ি নিয়ে শহর ছেড়ে অনেক দূরে চলে যাচ্ছে। কিন্তু জিনের অলৌকিক ঘ্রাণ শক্তির কাছে কি আর সহজে পার পাওয়া যায়? জিন অনেক দূর থেকেই বাতাসে ভেসে আসা লরার শরীরের সেই সুবাস পেয়ে যায় এবং বুঝতে পারে তারা শহর ছেড়ে পালিয়ে যাচ্ছে। জিন তৎক্ষণাৎ তাদের পিছু নেয়। এদিকে গ্রাসো শহরে ঘটে যায় এক তুমুল কাণ্ড। জিনের কাছে একটা কুকুর ছিল, যার মালিককে জিন আগেই সুবাসের জন্য খুন করেছিল। জিনের সেই কুকুরটি হঠাৎ জিনের ল্যাবরেটরির একটা জায়গায় মাটি খুঁড়তে শুরু করে। কুকুরটি মাটি খুঁড়ে তার মালকিনের জামা কাপড় এবং চুল বের করে ফেলে। আর এই পুরো দৃশ্যটি দেখে ফেলে জিনের সাথে কাজ করা একজন লোক। সে সাথে সাথে পুলিশে খবর দেয়। পুলিশ এসে জিনের গোপন আস্তানায় তল্লাশি চালায় আর মাটির নিচ থেকে একে একে বেরিয়ে আসে নিখোঁজ হওয়া সব মেয়েদের চুল আর জামা কাপড়। পুলিশের আর বুঝতে বাকি থাকে না যে পুরো শহরের নিখোঁজ মেয়েদের আসল খুনি আসলে কে। চারদিকে পুলিশ তার জন্য রেড অ্যালার্ট জারি করে। এদিকে লরার বাবা অ্যান্টনি তার মেয়েকে নিয়ে মাঝপথে এক নিরাপদ হোটেলে আশ্রয় নেয়। লরার সুরক্ষার জন্য ঘরের একমাত্র চাবিটি অ্যান্টনি নিজের কাছেই রেখে দেয়। কিন্তু মাঝরাতে যখন হোটেলের সবাই গভীর ঘুমে মগ্ন, জিন এক মায়াবী ভূতের মতো নিঃশব্দে সেই ঘরে প্রবেশ করে। সে অ্যান্টনির ঘর থেকে চাবিটি অতি সাবধানে চুরি করে এবং লরার ঘরে ঢুকে পড়ে। পরদিন সকালে যখন অ্যান্টনির ঘুম ভাঙে, সে লরার ঘরে গিয়ে স্তব্ধ হয়ে যায়। লরার নিথর দেহটা বিছানায় পড়ে আছে। লরাও জিনের এই নিষ্ঠুর ফ্রেগনেন্সের নেশার শেষ শিকার হয়ে গেছে। তবে এবার জিনের মিশন সফল। সে লরার স্কিন থেকে পাওয়া সুবাস দিয়ে তার তৈরি করা আগের 12টি বোতলের সুবাসকে একসাথে মিক্স করে। আর এভাবেই তৈরি হয় পৃথিবীর সেই বহুল আকর্ষিত জাদুকরী 13তম সুবাস। কিন্তু ঠিক তখনই পুলিশ সেখানে হানা দেয় এবং জিনকে হাতে নাতে গ্রেফতার করে। গল্প আবারও ফিরে আসে বর্তমানে ফাঁসির মঞ্চে। জিনের মৃত্যুদণ্ড কার্যকর করার জন্য তাকে যখন মঞ্চে আনা হয়, তখন হাজার হাজার মানুষ তাকে ফাঁসি দেওয়ার জন্য উন্মুক্ত হয়ে গালিগালাজ করছিল। কিন্তু জিন শান্ত ছিল। সে তার তৈরি করা সেই জাদুকরী 13তম পারফিউমটি নিজের শরীরে এক ফোঁটা মেখে নেয়। জল্লাদ যখন তার দিকে এগিয়ে যায়, সে জিনের শরীরের সেই স্বর্গীয় সুবাস পেয়ে তখনই জিনের পায়ে লুটিয়ে পড়ে। সে কাঁদতে কাঁদতে চিৎকার করে বলে, এই ছেলেটি নিষ্পাপ, ও কোনো খুন করতে পারে না, ও তো একজন দেবদূত। জিন তখন পারফিউম মাখানো একটি রুমাল বাতাসে ছড়িয়ে দেয়। সেই সুবাস বাতাসে ছড়িয়ে পড়তেই উপস্থিত হাজার হাজার উন্মুক্ত জনতা এক নিমিষে শান্ত হয়ে যায়।
তাদের ভেতরের সব রাগ, ক্ষোভ আর ঘৃণা এক নিমিষে উড়ে যায়। তারা জিনের মাঝে এক অলৌকিক ঈশ্বরকে দেখতে পায় এবং একে অপরকে ভালোবেসে আলিঙ্গন করতে শুরু করে। এমনকি লরার বাবা অ্যান্টনি, যে তলোয়ার হাতে জিনকে টুকরো টুকরো করতে এসেছিল, সেও ওই সুবাসের মায়াজাল থেকে বাঁচতে পারেনি। সে জিনের সামনে হাঁটু গেড়ে বসে পড়ে এবং কাঁদতে কাঁদতে জিনকে নিজের সন্তান হিসেবে মেনে নেয়। পুরো দুনিয়াকে বশ করার ক্ষমতা এখন জিনের হাতে। সে চাইলেই এমন পুরো পৃথিবীর রাজা হতে পারত। কিন্তু জিনের মনে তখন কোনো আনন্দ ছিল না। চারপাশের এই কৃত্রিম ভালোবাসা দেখে তার মনে পড়ে যায় সেই প্রথম ফল বিক্রেতা লাল চুলো মেয়েটির কথা, যাকে সে না বুঝে মেরে ফেলেছিল। এই জাদুকরী সুবাস দিয়ে সে পুরো পৃথিবীকে দাস বানাতে পারবে ঠিকই, কিন্তু যে সত্যিকারের ভালোবাসা সে চেয়েছিল তা সে কোনোদিনও পাবে না। তীব্র অনুতাপ আর অপরাধবোধে ভুগতে ভুগতে জিন সেই গ্রাস শহর ছেড়ে চলে আসে। সে এসে পৌঁছায় প্যারিসের সেই নোংরা দুর্গন্ধযুক্ত মাছের বাজারে, যেখানে এক চরম অভিশপ্ত মুহূর্তে তার জন্ম হয়েছিল। জিন পকেট থেকে সেই 13তম সুবাসের বোতলটি বের করে এবং নিজের মাথার ওপর পুরো বোতলটি ঢেলে দেয়। মুহূর্তের মধ্যে সেই বাজারের নোংরা লোভী মানুষগুলো জিনের শরীরের সুবাসে নিজেদের নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে। তারা সুবাসের নেশায় পাগলের মতো জিনের ওপর ঝাঁপিয়ে পড়ে এবং তাকে ছিঁড়ে টুকরো টুকরো করে খেয়ে ফেলে। আর এভাবেই অবনাশ ঘটে পৃথিবীর সবচেয়ে অদ্ভুত, অলৌকিক ও বিপজ্জনক চরিত্রের। তো বন্ধুরা, জিনের এই অলৌকিক ঘ্রাণ শক্তি আর তার অভিশপ্ত 13তম পারফিউমের গল্পটি আপনাদের কেমন লাগলো তা অবশ্যই নিচে কমেন্ট করে জানাবেন। আর আজকের এই মুভিটি আমাদের যে সাবস্ক্রাইবার বন্ধু রিকোয়েস্ট করেছিল, তাকে আবারও একটা বিগ শাউট আউট এবং অনেক অনেক ধন্যবাদ। আপনারাও যদি আপনাদের পছন্দের কোনো হলিউড মুভি আমার গলায় বাংলায় দেখতে চান, ঝটপট কমেন্ট বক্সে মুভির নামটা লিখে ফেলুন। পরের ভিডিওতে হয়তো আপনার নামের শাউট আউট থাকবে। ভিডিওটি ভালো লাগলে লাইক করুন, বন্ধুদের সাথে শেয়ার করুন, আর আমাদের রিল বম্ব চ্যানেলটি সাবস্ক্রাইব করতে একদমই ভুলবেন না। দেখা হচ্ছে পরবর্তী কোনো ধামাকাতার ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।